বলতে যাই সেটা হচ্ছে, আমি আগেই বললাম যে এরা দুজন কিন্তু দাবি রেখেছে, রাশিয়া যে যুদ্ধ থামাবে সেটার জন্য দাবি রেখেছে, ইউক্রেনও যে যুদ্ধ থামাবে সেটার জন্য দাবি রেখেছে। তার মধ্যে ইউক্রেনের দাবিটা হচ্ছে সিকিউরিটি গ্যারান্টি। ইউক্রেনের দাবিটা কি? সিকিউরিটি গ্যারান্টি। Reflect NATO's Article 5, which considered an attack on member of the alliance an attack against all NATO members. এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট। সিকিউরিটি গ্যারান্টি হিসাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যেটা বোঝানোর চেষ্টা করছে সেটা হচ্ছে, অবশ্যই রাশিয়া একটা খুব বড় দেশ, তার সাথে ইউক্রেনের যুদ্ধ করার ক্ষমতা নেই। তো ইউক্রেন কিন্তু চাই যে আমি সিকিউর থাকি। তার জন্য কিন্তু ইউক্রেন নিজে নিজে পারবে না সেটা। তার জন্য অবশ্যই তাকে ন্যাটোর হেল্প নিতে হবে বা অন্য কোনো দেশের হেল্প নিতে হবে। আর ইউক্রেন এটা ভালো করে বুঝে গেছে যে ভবিষ্যতে কিন্তু তাদের কপালে কষ্ট আছে, কারণ রাশিয়া আজ নয় কাল তাকে পুরোপুরি দখল করার চেষ্টা করবেই, সেটা ভালো মতন বুঝে গেছে। তো সেই জন্য সে দাবি রাখছে ন্যাটোর কাছে যে আমাকে তুমি তোমার দলে যোগ করো, তুমি আমাকে বাঁচাও। এদিকে ন্যাটোর কিন্তু নীতি আছে। নীতি হচ্ছে, ন্যাটোতে থাকা মেম্বার দেশগুলির মধ্যে যদি কোনো একটা দেশে অ্যাটাক হয়, তার মানে পুরোপুরি ন্যাটোকে অ্যাটাক করা হয়েছে। তো আজকে যদি ইউক্রেন ন্যাটোর মধ্যে থাকতো, তাহলে ন্যাটোর সাথে অ্যাড হওয়ার দেশগুলো, যদি ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি, এই দেশগুলো কিন্তু ইউক্রেনকে সরাসরিভাবে সাপোর্ট করার জন্য চলে আসতো সৈন্যদল পাঠিয়ে। যেহেতু নেই সেহেতু তারা সরাসরিভাবে পারছে না, তো তারা পলিটিক্যাল ভাবে চেষ্টা করছে। কিন্তু ইউক্রেন চায় আমি ন্যাটোর মেম্বার হয়ে সরাসরিভাবে সৈন্যদলের সাপোর্ট নিতে এবং রাশিয়াকে যুদ্ধে হারাতে। 15 আগস্ট যখন পুতিন আমেরিকাতে যায়, পুতিনের কিন্তু দাবি ছিল, প্রথম দাবি যেটা ছিল সেটা হচ্ছে ইউক্রেনকে ন্যাটোতে অ্যাড হতে দেওয়া যাবে না। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? একদিকে ন্যাটোর, এই একদিকে ইউক্রেন বলছে আমি ন্যাটোতে অ্যাড হব, অন্যদিকে পুতিন বলছে তোমাকে অ্যাড হতে আমি দেব না। এই যে যে দুটো বিষয়, এর এর যে মধ্যস্থ আনা খুবই কঠিন। এই জন্যই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে বলছে যে তারা দুজন হচ্ছে পেট্রোল আর ভিনিগার। দুজনকে সামলানো খুব কঠিন, কারণ দুজনের কিন্তু যে দাবি, সে দাবিটা কিন্তু একটা এমন পর্যায়ে আছে যেখানে কেউ পিছোতে চাইছে না দাবি থেকে। আর দুজনের দাবি একদিক থেকে স্থায়ী, ভ্যালুয়েবল, আবার দুজনের মধ্যে একজনা কম্প্রোমাইজ না করলেও এটা সম্ভব হচ্ছে না। কেউ রাজি নয় আপাতত কম্প্রোমাইজ করার জন্য। রাশিয়ার কিন্তু, আমি তো এটা ইউক্রেনের সাইডটা বললাম যে ইউক্রেন এটা চাই। আমি যদি রাশিয়ার দিক থেকে দেখি, রাশিয়ার মেন মোটিভ এই যুদ্ধটা করার পিছনে কিন্তু একটা বড় কারণ আছে, বিরাট বড় কারণ আছে, যেটা রাশিয়ার ইতিহাস বদলে দিতে পারে। কারণটা আমি বিশ্লেষণ করব। সেটা হচ্ছে, রাশিয়া কিন্তু আগে নাম ছিল, তাহলে এখানে আমরা দেখতে পাবো এই যে এই গোড়াটা কিন্তু রাশিয়া, সাথে এই দেশগুলো কিন্তু রাশিয়ার যে ইউক্রেন আছে, তারপরে বেলারুস আছে, উজবেক আছে, তারপর কাজাখস্তান আছে, জিওর্জিয়া আছে, আজারবাইজান, ঠিক আছে? এই সব দেশগুলো, আর্মেনিয়া, তুর্কমেনিয়া, এই যে এই সব দেশগুলো কিন্তু মিলিয়ে কিন্তু একটা সময় গঠন হয়েছিল ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন। আর এর ফাউন্ডার কে ছিল? ভ্লাদিমির লেনিন। এই লেনিনের দ্বারাতেই কিন্তু এই সোভিয়েত ইউনিয়ন পুরোপুরিভাবে গঠন হয়। রাশিয়ার মেন, আর এটা কিন্তু গঠন হয় 1956 থেকে 1991 পর্যন্ত, কিন্তু এটা টিকে ছিল এক কথায়। তো রাশিয়ার আর আশেপাশে এই দেশগুলো মিলেই ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন। তো রাশিয়ার মেন মোটিভ এখন যেটা হলো, হ্যাঁ আরেকটা কথা যেটা বলছিলাম, সে হচ্ছে এই 1991 পরে কিন্তু এটা ভেঙে যায়, এবং তারপরেই কিন্তু রাশিয়া সিঙ্গেল থাকে এবং আলাদা দেশগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়ে তাদের নিজস্ব একটা
অস্তিত্ব গড়ে তোলে। তো রাশিয়ার এখন মেন মোটিভ হয়ে দাঁড়ালো যে আমি আবার ইউএসএসআর গঠন করব, আমি আবার সোভিয়েত ইউনিয়ন গঠন করব। আর এই গঠন করতে হলে তাকে কিন্তু এই দেশগুলোকে কিন্তু আবার দখল করতে হবে। সেই জন্য সে প্রথম স্টেপটা ইউক্রেনিয়ানকে নিয়ে শুরু করেছে। যেহেতু ইউক্রেন এর আগে রাশিয়ার পার্ট ছিল এবং সোভিয়েত ইউনিয়নের পার্ট ছিল, রাশিয়া যেহেতু তার পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিয়েছে যে সে ইউএসএসআর কে আবার সংগঠন করতে চায়, তো পুরো দুনিয়ার কিন্তু এটা বুঝতে বাকি নেই যে রাশিয়ার মোটিভ হলো সুপার পাওয়ার হওয়ার এখন। আর রাশিয়া যদি একবার ইউএসএসআর গঠন করে ফেলে, তাহলে তাহলে কিন্তু তাকে আটকানো খুব কঠিন হয়ে যাবে এবার। রিসেন্টলি কিন্তু একটা ভিডিওতে পুতিন বলেছে, একটা বাচ্চা ছেলে পুতিনের কাছে অ্যাওয়ার্ড নিতে এসেছিল, তো বাচ্চা ছেলেটা বলে আমি জিও পলিটিক্স সম্পর্কে অনেক ভালো কিছু জানি এবং জিও পলিটিক্স আমার গুলে খাওয়া, আমি এ টু জেড সব কিছু জানি। তখন বাচ্চা ছেলেটাকে পুতিন জিজ্ঞেস করছে, তাহলে তুমি বলো তো যে রাশিয়ার বর্ডার কোথায় কোথায় গিয়ে শেষ হয়? তখন সে বাচ্চা ছেলেটা বলে যে রাশিয়ার বর্ডার ইউরোপের কাছে গিয়ে শেষ হয়। আর পুতিন অ্যান্সার দেয় যে না, রাশিয়ার বর্ডার কোনোদিন শেষই হবে না। সে কিন্তু এই কথাটার মধ্যে দিয়ে সরাসরিভাবে বোঝানোর চেষ্টা করেছে যে রাশিয়া কিন্তু একটা মোটিভে আছে। সেই মোটিভটা হলো সে এখন দখল করবে, সে দেশ দখল করবে, আর সে নিজের জায়গাটাকে বড় করবে। এটা কিন্তু পুরো দেশের কোনো দেশের বুঝতে কিন্তু বাকি নেই। রাশিয়া সেই মতনই আমেরিকার প্রেসিডেন্টের কাছে কিন্তু এই মতামতটা রাখে যে আমি ইউক্রেনকে দখল করব, ইউক্রেনের যে 20% জমিটা আমি হড়প করেছি সেটাকে আমি আমার নামে করব, প্লাস ইউক্রেনকে আমি ন্যাটোতে অ্যাড হতে দেবো না, যেটা ইউক্রেনের দাবি। তার উল্টো দাবি হচ্ছে রাশিয়ার, যে ইউক্রেনকে ন্যাটোতে অ্যাড হতে দেব না। এই ন্যাটোতে অ্যাড হতে দেব না এটার বলার একটা কারণ আছে। কারণ পুতিন জানে যদি ইউক্রেন আজকে ন্যাটোতে অ্যাড হয়, কালকে যদি আবার রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক করে, তাহলে কিন্তু যুদ্ধটা তখন অন্যরকম হবে। তখন কিন্তু ন্যাটো ভার্সেস রাশিয়া দাঁড়াবে। আর যদি এর মধ্যে একবার ন্যাটো ইনভলভ হয়, তাহলে কিন্তু রাশিয়ার পক্ষে যুদ্ধ করা কঠিন হয়ে দাঁড়াবে। রাশিয়া কিন্তু কোনো মতে জিততে পারবে না, কারণ ন্যাটোর কাছে ইউরোপের টপ র্যাঙ্কের দেশগুলো আছে, আর তুমি 10টা দেশের সাথে, টপ র্যাঙ্কের দেশের সাথে তুমি কি পারবে একা লড়াই করতে? এটা কিন্তু সম্ভব হবে না। সেই জন্য পুতিনের কিন্তু কড়া নির্দেশ, করা দাবি যে ইউক্রেনকে কোনো মতেই ন্যাটোতে অ্যাড হতে দেব না। আর ইউক্রেনের দাবি আমি ন্যাটোতে অ্যাড হব, প্লাস আমার যে 20% জমিটা তুমি দখল করে আছো সেই জমিটাও আমাকে তোমার ছাড়তে হবে। মানে পুরোপুরিভাবে ইউক্রেনকে মুক্ত করতে হবে। এর মধ্যে থাকা দেশ মানে ইউরোপের দেশের লিডারগুলো এবং ইউএসএ প্রেসিডেন্ট, যারা এই যুদ্ধটাকে স্থগিত করার চেষ্টা করছে, তারা কিন্তু একটা বিরাট বেকায়দায় পড়ে গেছে। কেমন বেকায়দা, যে দুজনের মধ্যে কেউ নত হচ্ছে না। ইউক্রেনের প্রেসিডেন্ট নত হচ্ছে না, এদিকে পুতিন তো নত হবেই না। এই বিষয়ের উপর দাঁড়িয়ে এখন যুদ্ধ থামানোর বা যুদ্ধের পরিস্থিতি ভবিষ্যতে কি হয়, এটা কিন্তু কেউ কিছু প্রেডিকশন করতে পারছে না। যতদিন পর্যন্ত না কেউ একজন কম্প্রোমাইজ করছে, ততদিন পর্যন্ত কেউ কোনো কিছু বলতে পারছে না। ইলন মাস্ক টুইট করে জানিয়েছিল অনেকদিন আগে যে ইউক্রেন যেটা রাশিয়া যেটা চাইছে সেটা ইউক্রেনের দিয়ে দেওয়া উচিত। মানে রাশিয়া চাইছে ইউক্রেনের ওই 20% জমিটুকু যেটুকু দখল করেছে সেইটুকু। মার্কস বলছে তুমি জমিটা দিয়ে দাও, যুদ্ধটা শেষ করো। কিন্তু জেলেনস্কি কোনো মতে রাজি না। সে বলছে যে আজকে তুমি আমার 20% জমি দখল করছো, কালকে কি গ্যারান্টি আছে যে তুমি আমার পুরো দেশটার দখল করতে চাইবে না বা আসবে না?
এখন পুতিনের কাছে জেলেনস্কির দাবি তোমাকে সবকিছু ছাড়তে হবে, আর পুতিনের দাবি তোমাকে আমার কথা শুনতে হবে। দুজনের মিটিং করা নিয়ে ট্রাম্প খুব চেষ্টায় আছে। সে চেষ্টা করছে দুজনকে মিটিং করানোর এবং সামনাসামনি বসানোর এবং একটা সমঝোতা করানোর, কিন্তু দুজনের এই দাবি সামনে রেখে কোনো মতে সম্ভব হয়ে উঠছে না। তো যদি আমরা বলি যে এই যুদ্ধটার ভবিষ্যৎ কি আছে, বা থামবে কি থামবে না, বা দুজনের কি মিটিং হবে কি হবে না, এটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। কারণ এই যুদ্ধটাকে নিয়ে কিন্তু বিরাট একটা পলিটিক্স চলছে, এবং এই যুদ্ধটাকে নিয়ে সবাই চাইছে নিজস্ব একটা ফায়দা তুলতে। আমেরিকার নিজস্ব একটা ফায়দা আছে, ইউরোপের আছে, রাশিয়ার তো অবশ্যই আছে। রাশিয়ার একটা ইমেজ ডিপেন্ড করছে এটার উপরে। রাশিয়া যদি এই যুদ্ধে পিছিয়ে যায় কোনো মতে, বা সিজ ফায়ার করে নেয় আগে থেকে, তাহলে রাশিয়ার ইমেজ পুরো দিনের মতো নষ্ট পৃথিবীর চোখে। রাশিয়াকে আর কেউ কোনদিন মানবেই না। এটা রাশিয়া কোনো মতেই চাইবে না যে একটা পাওয়ারফুল দেশ হয়ে যে তাকে অন্য চোখে দেখা হোক। সে চাইবে তার পাওয়ারটা দেখাতে। তো এখন দেখার বিষয় যে কে জেতে, কে আগে নত হয়। কারণ নত তো একজনকে হতেই হবেই, আদারওয়াইজ এটার একটা ওয়ার্ল্ড ওয়ারে পরিণত হয়ে যাবে। তো ভবিষ্যতে আমরা চোখ রাখবো, রিপোর্টে খবরে চোখ রাখবো শেষ পর্যন্ত কি হয় এবং এটার মীমাংসা কি হয়। যদি কোনো আপডেট আসে আমি এটা সেটা নিয়ে আরও ভিডিও বানানোর চেষ্টা করব। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, ভালো রেখো। জয় হিন্দ। একটা দেশ নিয়ে গঠিত, যদি আমি ম্যাপটা ভালো করে দেখাই, এটা হচ্ছে আজকের রাশিয়া। এটা হচ্ছে আজকের রাশিয়া। পাশাপাশি ইউরোপ আছে, কাজাখস্তান আছে, মঙ্গোলিয়া আছে, এশিয়া আছে, চায়না আছে। আর এটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সময় রাশিয়া। এখানে সরাসরিভাবে আমরা দেখলে, ভালোভাবে দেখলে বুঝতে পারবো রাশিয়া কতটা বড় দেশ ছিল। এটাকে যদি আমি ভালোভাবে আরো ক্লিয়ার হয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে